আলাইকুম, কি অবস্থা? এইচএসসি 25 ব্যাচ কেমন আছেন আপনারা? আপনাদের জন্য গৌনিয়া নার্সিং কোচিং এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে টেস্ট পেপার সলভ ক্লাস। তো সেই ধারাবাহিকতায় আপনাদের গতকালকে হয়েছে বাংলা ক্লাস, আজকে আপনাদের হবে হচ্ছে ইংলিশ ক্লাস। তো সেই ইংলিশ ক্লাস নিতে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের কাজী স্বজন ভাইয়া। সবাই একটু কুইকলি ক্লাসে জয়েন করেন এবং যাদের পরিচিত 25 ব্যাচের স্টুডেন্ট যারা আছে সবাইকে একটু মেনশন করে দেন বা শেয়ার করে দেন, কারণ 25 ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই 25 ব্যাচের স্টুডেন্ট যারা আছেন সবাই একটু ক্লাসে জয়েন করেন এবং বাকিরা একটু 25 ব্যাচের স্টুডেন্টদেরকে ক্লাসে একটু মেনশন করে দেন বা শেয়ার করে দেন, কারণ এই ক্লাসটি 25 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে হচ্ছে টেস্ট পেপার সলভ করব এবং এই মুহূর্তে এসে পরীক্ষা হচ্ছে জুন মাসে, তার মানে হাতে বেশি সময় নাই। তো এই সময়টায় এসে যে জিনিসটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস করা, সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করা। কারণ এই মুহূর্তে আমরা টেস্ট পেপার কিনি এবং টেস্ট পেপার সলভ করতে থাকি। যত বেশি আসলে টেস্ট পেপার সলভ করতে পারি তত বেশি আমাদের হচ্ছে প্র্যাকটিস হয়। তো সেই জন্যই আসলে কোর্নিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য এই টেস্ট পেপার সলভ ক্লাস। তো আই হোপ যে ইনশাল্লাহ এই ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। আমরা আজকে একটা একদম প্যাসেজ পড়বো ফার্স্ট টু লাস্ট, এবং সেই প্যাসেজের বা সেই মডেল টেস্টের সেই প্যাসেজের কি আছে না আছে সবকিছু আমরা হচ্ছে এক্সপ্লেইন করব। এবং আই হোপ যে আজকের ক্লাসটি করলে এই প্যাসেজ নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না। তো 25 ব্যাচ যারা আছি তারা একটু কুইকলি ক্লাসে জয়েন করি। এবং যারা যারা 25 ব্যাচ না, তারা 25 ব্যাচের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন করে দেই যেন 25 ব্যাচের সবাই ক্লাসে চলে আসে, কারণ 25 ব্যাচের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ক্লাসে জয়েন করেছে, তাহলে আমরা হচ্ছে মনে হয় ক্লাসটা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম 25 ব্যাচ, কেমন আছেন আপনারা? আপনাদের হাতে খুব বেশি সময় বাকি নেই, হাতে গোনা। আর দেখা গেছে যে এপ্রিল মে, তার মানে মার্চকেও যদি আমি হাফ ধরি আপনাদের হাতে 2.5 মাস সময় বাকি আছে। এই সময়টায় এসে যে জিনিসটা আপনাদের সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করা, কারণ যত বেশি টেস্ট পেপার আপনি সলভ করবেন তত বেশি আপনার প্র্যাকটিস হবে। তো সেই জন্য নিয়ে এসেছি আপনাদের জন্য টেস্ট পেপার সলভ ক্লাস। সবাই ক্লাসে মনোযোগ দিবেন, ইনশাল্লাহ ক্লাস ঠিক করলে আপনাদের এক একটা প্যাসেজ আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের প্রত্যেকটা প্যাসেজের উপরে এইরকম ধারাবাহিকভাবে সলভ ক্লাস চলতে থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম যেই প্যাসেজটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স। আমরা জানি যে অ্যাডোলেসেন্স জিনিসটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেন? কারণ গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ কেন? কারণ আমরা যেই এজটাতে আসলে পরীক্ষাটা দেই, আমরা ম্যাক্সিমাম কলেজ স্টুডেন্টরা হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা কাটাচ্ছি। তো যেহেতু কলেজ স্টুডেন্টরা অ্যাডোলেসেন্স পিরিয়ডটা কাটাচ্ছেন, এই সময় অনেক কিছু ঘটে যা আমাদের আসলে জানা দরকার, যা আমাদের আসলে শেখা দরকার। তো সেই জিনিসটার জন্যই আপনাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই অ্যাডোলেসেন্স প্যাসেজ। এবং আমরা আজকে প্রথম ক্লাসেই অ্যাডোলেসেন্স প্যাসেজটা এক্সপ্লেন করব, এটার এ টু জেড এমনভাবে পড়বো যেন আজকের ক্লাস করার পরে আপনার এই প্যাসেজটা নিয়ে আর কোনো টেনশন না থাকে। চলুন দেখি আমাদের কি আছে। অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আ নেশনস কোর রিসোর্সেস বলেছে যারা অ্যাডোলেসেন্স, যারা বয়ঃসন্ধি বাচ্চা কাচ্চা, যারা হচ্ছে এই সময়টা কাটাচ্ছে, কথা বুঝতে পেরেছি। অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়ঃসন্ধি কাল, আর অ্যাডোলেসেন্স মানে হচ্ছে, খেয়াল করব দুটো পার্থক্য। একটা হচ্ছে অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়ঃসন্ধিকাল, আর অ্যাডোলেসেন্স মানে হচ্ছে যারা বয়ঃসন্ধিকাল কাটাচ্ছে, তার মানে যারা মাত্রই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা পার করছে বা যাদের বয়স এখন অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে রয়েছে, তো তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাডোলেসেন্ট, বা আমি যদি আরো ভেঙে বা সহজভাবে বলি, যাদেরকে আমরা বলি হচ্ছে আসলে কিশোর কিশোরী, কথা বুঝতে পেরেছি। কিশোর কিশোরীদেরকে আমরা বলি হচ্ছে
অ্যাডোলেসেন্স বলেছে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আ নেশনস কোর রিসোর্সেস মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। বলেছে আমাদের জাতীয় জিনিসগুলো, আমাদের জাতীয় সম্পদটাকে সবচেয়ে বেশি এগিয়ে নেওয়ার জন্য, জাতীয়ভাবে আমরা যেন ডেভেলপ করতে পারি, গ্রোথ মানে উন্নতি করতে পারি, তার জন্য আমাদের বা একটা দেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্সরা বা কিশোর কিশোরীরা। কেন? কারণ এই কিশোর কিশোরীরাই দেশের হাল ধরবে, এই কিশোর কিশোরীরাই দেশের উন্নতি করবে, এই কিশোর কিশোরীরাই দেশের জন্য কাজ করবে। তার মানে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা এই কিশোর কিশোরীরাই দেশের সবচেয়ে বড় সম্পদ, এই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে মিন করেছে। তারপর বলেছে অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড ইন লাইফ when transition from childhood to adulthood take place। খুব সুন্দর একটা কথা বলেছে। বলেছে এই বয়ঃসন্ধি কালটা হচ্ছে ওই সময় যেই সময়ে আমাদের মধ্যে একটা ট্রানজিশন চলে, একটা পরিবর্তন চলে। ট্রানজিশন মানে পরিবর্তন, আমরা অর্থগুলা মাথায় রাখবো। ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, যেখানে আমরা বাচ্চা থেকে বড় হই, মানে একটু বড় হয়ে যায়। তার মানে ওই যে বললাম, তারা বাচ্চাও না আবার তারা তরুণও না, তারা তার মাঝখানে, তারা হয়েছে কিশোর। দেন বিহেভিয়ার অ্যান্ড লাইফস্টাইল শিফট। বলেছি এই সময় আইসা আমাদের যে বিহেভিয়ার এবং আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে জীবন চলার যে স্টাইল, এই জিনিসটা হচ্ছে একটা ধারণ করে, শেপ মানে এটা ধারণ করা বা একটা ফরম্যাটে চলে আসা। বলেছে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, আমরা জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে সংক্ষিপ্ত বলে হচ্ছে WHO, যারা পুরো বিশ্বের মানুষের স্বাস্থ্য, তাদের অসুস্থতা নিয়ে হচ্ছে বেসিক্যালি কাজ করে। বলেছে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড হুইচ শেপস দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস। বলেছে এই যে WHO একটা খুব সুন্দর কথা বলেছে যে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটাই আসলে নির্ধারণ করে দেয় যে একটা ছেলে অথবা একটা মেয়ের ভবিষ্যৎটা কেমন হবে। কেন এই কথাটা বলেছে? তার কারণটা হচ্ছে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পিরিয়ডে আমরা যদি ভালো দিকে যাই তাহলে আমরা ভালো কিছু করতে পারবো, এই পিরিয়ডে আমরা যদি খারাপ দিকে যাই তাহলে আমরা আমাদের ভবিষ্যৎটা খারাপ দিকেই যাবে। এই জন্য বলেছে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা বা এই টাইমটা হচ্ছে আমাদের একটা ছেলের ভবিষ্যৎকে নির্ধারণ করে দেয়, শেপটা করে দেয়। এই বয়সটাই বলে দিবে যে সে কি আসলে ভালোর দিকে যাবে নাকি খারাপের দিকে যাবে। বলেছে দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলেসেন্ট ইন বাংলাদেশ। বলেছে বাংলাদেশে প্রায় 28 মিলিয়ন অ্যাডোলেসেন্ট রয়েছে। 13.7 million of them are girls and 14.3 million boys। বলেছে বাংলাদেশে মোট 28 মিলিয়ন মানে হচ্ছে ভাই 2,80,00,000। বাংলাদেশে প্রায় 2,80,00,000 কিশোর কিশোরী রয়েছে, অ্যাডোলেসেন্ট রয়েছে, তার মধ্যে 13.7 মিলিয়ন, তার মানে প্রায় 137, আমি যদি বলি 137 লক্ষ বা হচ্ছে 1,37,00,000 হচ্ছে মেয়ে এবং 1,43,00,000 হচ্ছে ছেলে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অ্যাডোলেসেন্স পিরিয়ডের ক্ষেত্রে আমরা যদি পর্যালোচনা করি, আমাদের দেশে মেয়ে থেকে একটু ছেলে বেশি। ছেলে হচ্ছে প্রায় 1,43,00,000, হচ্ছে মেয়ে হচ্ছে 1,37,00,000। তার মানে দুইটা কম্বাইন মিলিয়ে 2,80,00,000। চিন্তা করা যায় না, বিশাল জনসংখ্যা হচ্ছে আমাদের কিশোর কিশোরী বা যাদেরকে আমরা অ্যাডোলেসেন্ট বলি। তারপর বলেছে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি। বলেছে এই যে বাংলাদেশের অ্যাডোলেসেন্ট গার্লরা যারা হচ্ছে কিশোরী, তাদের যে সিচুয়েশন মানে তাদের যে অবস্থা, এই অবস্থাকে আমরা আসলে কনসিডার করতে পারি বা ক্যারেক্টারাইজড করতে পারি ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসমতা। অসমতা এন্ড সাবঅর্ডিনেশন মানে হচ্ছে দমন, হচ্ছে সোজা কথা ডমিনেট করা, কথা বুঝতে পারছি। তার মানে এই যে বাংলাদেশে যে মেয়েদেরকে বা বাংলাদেশের কিশোরী যারা আছে তাদেরকে যদি আমরা আসলে একটু ব্রডলি আলোচনা করি, আমরা দেখতে পাই তারা সমাজে সবচেয়ে বেশি শিকার হয় অসমতার। তারা সমাজে সবচেয়ে বেশি শিকার হয়ে হচ্ছে ডমিনেশনের, মানে তারা ছেলেদের দ্বারা বা ফ্যামিলিতে দ্বারা বা সোসাইটির দ্বারা হচ্ছে ডমিনেশন হয়, যে উইদিন দ্য ফ্যামিলি এন্ড উইদিন সোসাইটি। আমরা যদি দেখি সমাজের দ্বারা এবং হচ্ছে ফ্যামিলির দ্বারা তারা হচ্ছে ডমিনেশনের শিকার হয়, মানে তারা চাইলে অনেক কিছু করতে পারে না। ফ্যামিলি যেটা তাদেরকে অ্যালাউ করে তারা শুধু সেটাই করতে পারে, যেটা অ্যালাউ করে না সেটা তারা করতে পারে না। তো এটাকে বলা হয়েছে হচ্ছে সাবঅর্ডিনেশন। বলেছে আরেকজনের আন্ডারে থাকা। তারা বলা হয়েছে
দিস ইনইকুয়ালিটি লিডস টু উইডস্প্রেড প্র্যাকটিস। আচ্ছা, ওয়াইডস্প্রেড মানে হচ্ছে বিস্তৃতি করা, বলেছে লিডস টু উইডস্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ। বলেছে এই যে একটা অসমতা, এই অসমতা অনেক বেশি প্রশস্ততা লাভ করেছে, অনেক বেড়ে গেছে আরো একটা কারণে, সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ বা বাল্য বিবাহ। খেয়াল করবো এই অসমতার কারণেই বলেছে একটা জিনিস অনেক বেশি বেড়ে গেছে মেয়েদের ক্ষেত্রে, যে অসমতা, এই অসমতার কারণে একটা জিনিস বেড়ে গেছে। সেটা কোন জিনিসটা বেড়ে গেছে? সেটা হচ্ছে বাল্য বিবাহটা বেড়ে গেছে। আমরা যদি খেয়াল করি, বাল্য বিবাহটা বেড়ে গেছে বাংলাদেশে। কেন? কারণ ওই যে মেয়েদেরকে আসলে ছেলেদের সমান ভাবা হয় না, তাড়াতাড়ি চিন্তা করা হয় যে অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল বিয়ে দিয়ে দিয়ে তাড়াতাড়ি আমরা হচ্ছে ঝামেলাটা শেষ করি, মানে এরকম একটা চিন্তা বাবা মার মধ্যে থাকে, এবং এই চিন্তা থাকার কারণেই হচ্ছে তারা বাল্য বিবাহ দিয়ে দেয়। তারপর হচ্ছে মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম হেলথ। খেয়াল করবো, মার্জিনালাইজেশন মানে হচ্ছে প্রান্তিককরণ, or exclusion from health। exclusion মানে হচ্ছে আলাদা করা, from health, education and ইকোনমিক অপরচুনিটিস। বলেছে তাদেরকে প্রান্তিকরণ করে ফেলা হয় এবং তাদেরকে আলাদা করা ফেলা হয় স্বাস্থ্যগত সুবিধা থেকে। অপরচুনিটিস মানে হচ্ছে সুযোগ সুবিধা, স্বাস্থ্যগত সুযোগ সুবিধা থেকে, শিক্ষার সুযোগ সুবিধা থেকে এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে। তার মানে আমরা যদি অ্যাকচুয়ালি এটাকে এক্সপ্লেন করি, সের মানে হচ্ছে যে বাংলাদেশের মেয়েরা বেসিক্যালি স্বাস্থ্যগত, শিক্ষাগত এবং অর্থনৈতিকগত সুযোগ সুবিধা খুব কম পায়। কথা বুঝতে পেরেছি? এন্ড ভার্নালিবিলিটি, ভালনারেবিলিটি মানে হচ্ছে শোচনীয় অবস্থা। শোচনীয় অবস্থা হচ্ছে ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজেস। এবং তারা আরো শোচনীয় অবস্থায় থাকে কিসের কারণে? হচ্ছে ভায়োলেন্সের কারণে। ভায়োলেন্স মানে হচ্ছে মারধর করা, এবং সেক্সুয়াল অ্যাবিউজের কারণে, যেটা আমরা জানি যে বাংলাদেশে আসলে রিসেন্টলি একটু বেশি ঘটছে, যে ইভটিজিং, রেপ, এই জিনিসগুলোর কারণে তারা অনেক বেশি ভালনারেবল অবস্থায় থাকে, অনেক বেশি শোচনীয় অবস্থায় থাকে। কারণ কেউ চাইলে তাদেরকে এইগুলোর ক্ষেত্রে হচ্ছে ডমিনেট করতে পারে। তারপর বলেছে ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ ইজ 18। বলেছে বাংলাদেশে বিয়ের লিগাল বয়স হচ্ছে 18 বা 18 বছর ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ। তার মানে বাংলাদেশে লিগালি আইনগতভাবে হচ্ছে মেয়েদেরকে বিয়ে দিতে হবে হচ্ছে 18 বছর বয়সে, এবং ছেলেদেরকে বিয়ে দিতে হবে হচ্ছে 21 বছর বয়সে। বলেছে হাউএভার, যাই হোক, 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15। তাহলে খেয়াল করো কি ভয়াবহ অবস্থা, 33% মেয়েরা বাংলাদেশে বিয়ে হয়ে যায় যখন তার বয়স 15 হয় না, তার আগেই বিয়ে হয়ে যায়। তাহলে খেয়াল করো যে বাংলাদেশের প্রায় 33% মেয়ের বিয়ে 18 বছর হওয়ার আগে, 15 বছর হওয়ার আগেই হয়ে যায়। তার মানে তাদের বয়স তখন থাকে কত, 13-14 এরকম। তাহলে 13-14 বছর বয়সে 100 থেকে 33%, তার মানে হচ্ছে 1/3। চিন্তা করা যায় যে বাংলাদেশের 1/3 মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে তাদের বয়স 15 হওয়ার আগে। and 60% become mothers by the age of 19। এবং বাংলাদেশের প্রায় 60%, প্রায় 60% মেয়ে মা হয়ে যায় যখন তাদের বয়স 19 হয় না। তার মানে 19 হওয়ার আগেই তারা হচ্ছে প্রায় 60% মা হয়ে যায়। তার মানে চিন্তাই করা যাচ্ছে না যে বাংলাদেশের মেয়েরা কতটুকু ভালনারেবল অবস্থায় আছে, কতটুকু শোচনীয় অবস্থায় আছে, যে প্রায় 60% মেয়েরা 19 বছর বয়স হতে হতেই তারা মা হয়ে যায়। তারপর বলেছি রিসার্চ ফাইন্ডস দ্যাট, রিসার্চ মানে হচ্ছে গবেষণা, ফাইন্ডস দ্যাট পেয়েছে যে অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন and from more affluent families tend to marry at later age। বলেছে একটা গবেষণায় দেখা গেছে যে যেই মেয়েরা হচ্ছে একটু হায়ার লেভেলের এডুকেশনে গিয়েছে, তার মানে তারা একটু ভালোভাবে পড়াশোনা করেছে, and affluent families, affluent family মানে হচ্ছে ধনী ফ্যামিলি বা বড় লোক ফ্যামিলি। কথা বুঝতে পেরেছি? affluent মানে হচ্ছে ধনী। বলেছে যেই মেয়েগুলা একটু শিক্ষিত, ভালোভাবে হায়ার এডুকেশনে গিয়েছে, অথবা যেই মেয়েগুলা হচ্ছে শিক্ষিত ধনী ফ্যামিলি থেকে আসছে, দে টেন্ড টু ম্যারি এট লেটার এজ, তারা একটু দেরিতে বিয়ে করে। লেটার এজ মানে হচ্ছে পরবর্তীতে, মানে একটু দেরি করে বিয়ে করা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যেই মেয়েগুলা একটু বেসিক্যালি, একটা গবেষণায় দেখা গেছে যে যেই মেয়েগুলা একটু বেশি পড়াশোনা করে ভালোভাবে, অথবা যেই মেয়েগুলা একটা ধনী ফ্যামিলি থেকে এসেছে, তারা একটু পরে বিয়ে করে। বয়েজ হাউএভার, ছেলেরা যাই হোক,
বিকাম রেডি ফর ম্যারেজ অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স। বলেছে যাই হোক ছেলেরা বিয়ের জন্য রেডি হয়ে যায় অ্যাডোলেসেন্সের কিছু ইয়ার পরেই, অ্যান্ড ইয়ং অ্যাডাল্টহুড, যখন তারা তরুণ হয়ে যায়, যখন তারা কিশোর থেকে তরুণ হয়ে যায় তখনই তারা বিয়ের জন্য রেডি হয়ে যায়। তার মানে এখানে দুই তিনটা সিনারি আমরা পেয়েছি। একে হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে বাল্য বিবাহ হয়, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 33% মেয়ের বিয়ে হয়ে যায় 15 বছর বয়স হওয়ার আগে। তারপর আমরা দেখতে পাচ্ছি 60% মেয়েরা মা হয়ে যায় তাদের বয়স 19 হতে হতেই। তারপর আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে বাংলাদেশে যে মেয়েরা একটু শিক্ষিত ফ্যামিলি থেকে আসছে, একটু ধনী ফ্যামিলি থেকে আসছে, অথবা নিজেরা একটু ভালো করে পড়াশোনা করেছে, তাদের বিয়েটা একটু লেট হয়। আরেকটা ইনফরমেশন আমরা পেয়েছি যে ছেলেরা যখন তারা হচ্ছে কিশোর বয়স পার করে তরুণ বয়সে চলে যায় তখনই তারা বিয়ের জন্য রেডি হয়ে যায়। আচ্ছা, এবার আমরা হচ্ছে এই যে প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজ থেকে বিভিন্ন এমসিকিউ আমরা হচ্ছে সলভ করব, যে এই যে প্যাসেজের ইনফরমেশনটা আমরা যেহেতু আমাদের আসলে কিভাবে আসে, আমাদের সিন কম্পারিজন আসে, তার মানে এই প্যাসেজটাকে আমরা পড়েছি হচ্ছে সিন কম্পারিজন হিসাবে। খেয়াল করব, তো এই যে সিন কম্পারিজন হিসেবে আমরা যখন পড়েছি, এবার আমরা দেখব এই সিন কম্পারিজন থেকে আমাদের প্রথমে কি আসে, আমাদের আসে এমসিকিউ। এই সিন কম্পারিজন থেকে আমাদের আসে হচ্ছে প্রশ্ন বা মাল্টিপল কোশ্চেন, আমাদের আসে হচ্ছে তোমার এই সিন কম্পারিজন থেকে হচ্ছে ফ্লো চার্ট, আমাদের এই সিন কম্পারিজন থাকে হচ্ছে টেবিল, আমাদের এই সিন কম্পারিজন থেকে সামারি থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সলভ করার চেষ্টা করব একে একে, যেন আমরা হচ্ছে ধরতে পারি যে আসলে আমরা পুরো প্যাসেজটা যে পড়েছি সেটা আমরা আসলে পারি কিনা। আমরা খেয়াল করব, বলেছে অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড, আচ্ছা ফ্রম, আচ্ছা এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল, ব্ল্যাঙ্কসটা আসে না। ইডলেসেন্স ইজ এ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। আচ্ছা, বলেছে অ্যাডোলেসেন্স একটা পিরিয়ড, এই পিরিয়ডটা হচ্ছে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যায় আর কি। কথা বুঝতে পেরেছ? এখন এই যে আচ্ছা এইখানে না অ্যাকচুয়ালি এই যে এইখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা স্লাইডে আসে নাই। অ্যাডোলেসেন্স ইজ আ ড্যাশ পিরিয়ড। খেয়াল করবো আমাদের বইয়ে ছিল খুব সুন্দর করে যে অ্যাডোলেসেন্স ইজ আ ট্রানজিশনাল পিরিয়ড। ট্রানজিশনাল মানে হচ্ছে পরিবর্তন, ট্রানজিশন মানে হচ্ছে পরিবর্তন। বুঝতে পেরেছো? আর ট্রানজিশনাল মানে হচ্ছে পরিবর্তনশীল পিরিয়ড। একটা পরিবর্তনশীল পিরিয়ড যেটা হচ্ছে আমাদেরকে বাচ্চা থেকে বড় করে। আমরা চাইল্ডহুডে বাচ্চা থাকি, তারপরে অ্যাডাল্টহুডে আমরা হচ্ছে বড় হয়ে যাই। এই যে বাচ্চা থেকে বড় হয়ে যাওয়া, এই জিনিসটার মাঝখানের যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে বলা হয় হচ্ছে অ্যাডোলেসেন্স। তাহলে অ্যাডোলেসেন্স হচ্ছে একটা ট্রানজিশনাল পিরিয়ড বা একটা পরিবর্তনশীল পিরিয়ড। তারপরে আমাদের কোশ্চেনে বলা হচ্ছে the transition from childhood to adulthood takes place in life। বলেছে এই যে ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, এই পিরিয়ডটা আমাদের জীবনে কখন আসে। খেয়াল করব, আগের কোশ্চেনটা যদি আমরা ভালো করে পড়ে থাকি এই জিনিসটা আমরা ইজিলি পেরে যাব। এই সময়টা আমাদের আসে হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড। এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমাদের পরিবর্তনটা হয়, আমরা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে চলে যাই। তাহলে কোন পিরিয়ডে আমাদের এই পরিবর্তনটা হয়? আমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ডে বা কিশোর বয়স থেকে আমাদের হচ্ছে এই পরিবর্তনটা হয়। তার মানে আমাদের এখানে সঠিক আনসার কি? সঠিক আনসার হচ্ছে বি, দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক প্লেস ইন লাইফ ইন অ্যাডোলেসেন্স। কথা বুঝতে পেরেছি যে কিশোর বয়সে আমাদের এই পরিবর্তনটা হয়। তারপরে হচ্ছে what could be the closest meaning of the word constitute in first sentence। আছে খেয়াল করবো হ্যাঁ, কনস্টিটিউট মানে কি? খেয়াল করবো, কনস্টিটিউট মানে হচ্ছে গঠিত হওয়া। কনস্টিটিউট মানে হচ্ছে গঠিত হওয়া। এখন এই গঠিত হওয়ার সিনোনিম বা ক্লোজ মিনিং কোনটা? খেয়াল করবো আমরা, টেক মানে হচ্ছে ভাইয়া কোনো কিছু নেয়া, এই ফর্ম মানে হচ্ছে ভাইয়া গঠন হওয়া বা গঠিত হওয়া। খেয়াল করবো, ফর্ম মানে হচ্ছে গঠন, তার মানে অ্যাড মানে হচ্ছে যুক্ত করা, আর মেক মানে হচ্ছে তৈরি করা। তার মানে আমরা যদি দেখতে পাই আমাদের এখানে কনস্টিটিউটের সঠিক বা ক্লোজেস্ট মিনিং যদি বলি বা সিনোনিম যদি বলি, সেটা হচ্ছে ভাইয়া ফর্ম। ফর্ম মানে হচ্ছে গঠন হওয়া বা ফর্ম মানে হচ্ছে গঠিত হওয়া। খেয়াল করবো আমরা। তারপর হচ্ছে the phrase leads to in the passage refers to। বলেছে
এই যে প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে লিডস টু দিয়ে কি মিন করেছে আমরা যদি দেখি, যে লিডস টু এখানে কি মিন করেছে, দ্য ফ্রেজ লিডস টু মানে হচ্ছে ভাইয়া যে একটা প্যাসেজটা যদি আমরা আবার একটু দেখে আসি যে এই লিডস টু কোথায় ছিল, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এই যে দেখো লিডস টু বলেছে দিস ইনইকুয়ালিটি, এই অসমতা লিডস টু নেতৃত্ব দেয় ওয়েড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই অসমতার ফলাফলে, খেয়াল করবো এই যে ইনইকুয়ালিটি, এই অসমতার ফলাফল স্বরূপ বাংলাদেশে চাইল্ড ম্যারেজ বা বাল্য বিবাহ হচ্ছে বেড়ে গেছে বা অনেক বেশি বিস্তৃতি লাভ করেছে। আমরা খেয়াল করবো তার মানে লিডস টু অ্যাকচুয়ালি বুঝাইছে ফলাফল স্বরূপ, কোথাও বুঝতে পেরেছ? এই অসমতার ফলাফল স্বরূপ বাংলাদেশে চাইল্ড ম্যারেজ বা বাল্য বিবাহ বেড়ে গেছে। তার মানে আমার এখানে লিডস টুরা কি মিন করেছে, এখানে লিডস টুরা মিন করেছে হচ্ছে ফলাফল স্বরূপ। তাহলে আমরা যদি খেয়াল করি আমাদের এই যে এমসিকিউ যেটা আছে, এই এমসিকিউতে অ্যাকচুয়ালি লিডস টু আমাদের বুঝাইছে হচ্ছে ফলাফল স্বরূপ, আর এই ফলাফল স্বরূপ মানে হচ্ছে রেজাল্টস ইন। খেয়াল করব the phrase leads to in the passage refers to result in মানে হচ্ছে ফলাফল স্বরূপ। খেয়াল করব যে ফলাফল স্বরূপ অসমতার ফলাফল স্বরূপ বাংলাদেশে বাল্য বিবাহ অনেক বেশি বেড়ে গেছে। তারা বলেছে the word marginalization refers to, আমি একবার বলেছিলাম যে what is marginalization মানে হচ্ছে সঠিক বাংলা হচ্ছে প্রান্তিকরণ। কত ভাই হোয়াট ইজ প্রান্তিকরণ? আচ্ছা, প্রান্তিকরণ মানে কি ভাই? প্রান্তিকরণ মানে হচ্ছে কাউকে এমন ভাবে রেখে দেওয়া যে তার কাছে কোনো পাওয়ার নাই, তার কাছে কোনো ক্ষমতা নাই, সে চাইলেই অনেক কিছু করতে পারে না, সে চাইলেই নিজের জন্য কিছু করতে পারে না, তাকে অনুমতি নিতে হয়, তাকে পারমিশন নিতে হয়। তার মানে সে আরেকজনের আন্ডারে রয়েছে, সে চাইলেই নিজের মতো কোনো কিছু করতে পারে না। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মার্জিনালাইজেশন। একদম ডমিনেটিং একটা সিচুয়েশনে রেখে দেওয়া, যেখানে হচ্ছে সে নিজে চাইলেই অনেক কিছু করতে পারে না বা তার কোনো সেই পাওয়ারটা বা সেই শক্তিটা থাকে না। এটাকে আমরা বলি হচ্ছে মার্জিনালাইজেশন। অপশন নাম্বার এতে আছে হোল্ডিং এ লট অফ পাওয়ার, অনেক বেশি পাওয়ার থাকে না ভাইয়া, অনেক বেশি পাওয়ার থাকে তাকে তো আমরা মার্জিনালাইজেশন বলতেই পারবো না। হোল্ডিং নো পাওয়ার, হ্যাঁ যার কোনো ক্ষমতা থাকে না তাকেই অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে মার্জিনালাইজেশন। বলেছে বোল্ডনেস ইন ডিসিশন মেকিং, না। বলেছে হ্যাভিং সিম্প্যাথি ফর আদার্স, যার অন্যদের জন্য সিম্প্যাথি রয়েছে, না। আমরা জানি মার্জিনালাইজেশন মানে হচ্ছে যার কাছে কোনো পাওয়ার নেই। তার মানে এখানে সঠিক আনসারটা হবে হোল্ডিং নো পাওয়ার, যেটার বাংলা হচ্ছে প্রান্তিকরণ বা হচ্ছে আমরা ইংলিশে সিনোনিমাস করতে পারি মার্জিনালাইজেশন দিয়ে। তারপরে আমাদের কোশ্চেনটা হচ্ছে দ্য ওয়ার্ড ওয়াইড স্প্রেড মেনশন ইন দ্য প্যাসেজ মিনস। বলেছে এই যে আমাদের প্যাসেজে ওয়েড স্প্রেডটাকে বলেছে, এই ওয়েড স্প্রেডটা হচ্ছে কি মিন করেছে? আমরা বলেছিলাম এই ওয়েড স্প্রেড মানে হচ্ছে বিস্তার লাভ করা, বিস্তার লাভ করা মানে হচ্ছে অনেক বেড়ে যাওয়া। সহজভাবে বলি যে অনেক বেড়ে যাওয়া, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ওয়েড স্প্রেড। এই ওয়েড স্প্রেড মানে প্যাসেজে কি মিন করেছে? লিমিটেড নির্দিষ্ট, না। ন্যারো কম, না। মাইনর ছোট, না। মিন করেছে ওয়াইড রেঞ্জিং। ওয়াইড রেঞ্জিং মানে হচ্ছে বিশাল বেড়ে যাওয়া। কথা বুঝতে পেরেছো? ওয়াইড রেঞ্জিং মানে হচ্ছে বিশাল বেড়ে যাওয়া। তার মানে আমাদের প্যাসেজে ওয়েড স্প্রেড জিনিসটা মিন করেছে ওয়াইড রেঞ্জিং বা অনেক বেশি বিস্তার লাভ করা, অনেক বেশি বেড়ে যাওয়া, অনেক বেশি বেড়ে অনেক অঞ্চলে এই জিনিসটা চলে আসা। তারপর হচ্ছে হু ওয়ার্কস ফর ড্যাশ। বলেছে WHO কার জন্য কাজ করে? আমরা জানি WHO এর ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। খেয়াল করবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা হচ্ছে WHO এর ফুল মিনিং। এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দেখি বুঝতে পারছি আমরা হেলথ অর্গানাইজেশন কি নিয়ে কাজ করবে? হেলথ অর্গানাইজেশন তো হেলথ নিয়েই কাজ করবে। তার মানে আমাদের WHO এডুকেশন নিয়ে কাজ করে না, অ্যাকোমোডেশন বা বাসস্থান নিয়ে কাজ করে না, হাউজিং নিয়ে কাজ করে না, সে কাজ করে হচ্ছে পাবলিক হেলথ নিয়ে। তাহলে আমরা খেয়াল করব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি নিয়ে কাজ করে? পাবলিক হেলথ নিয়ে কাজ করে বা মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করে।
তারপরে আমাদের রয়েছে হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সক্লুশন। খেয়াল করব এক্সক্লুশনের সবচেয়ে কাছাকাছি মিনিংটা কি। আমি একটু আগে বলেছিলাম যে এক্সক্লুশন মানে হচ্ছে তোমার আলাদা করে ফেলা। আমরা প্যাসেজ পড়েছিলাম, সেই প্যাসেজে আমি বলেছিলাম এই এক্সক্লুশন মানে হচ্ছে আলাদা করে ফেলা, তার মানে হচ্ছে কাউকে আলাদা রেখে দেওয়া। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে এক্সক্লুশন। এক্সক্লুশনের কাছাকাছি মিনিং ইনক্লুশন না, ইনক্লুশন হচ্ছে অন্তর্ভুক্ত করা, আর এক্সক্লুশন মানে হচ্ছে অন্তর্ভুক্ত থেকে আলাদা করে ফেলা। এডিশন মানে যুক্ত করা, হবে না। এক্সিকিউশন মানে হচ্ছে কাজ করে ফেলা, হবে না। এটা হচ্ছে লিভিং আউট, কাউকে হচ্ছে বাহিরে রেখে দেওয়া, কাউকে আলাদা রেখে দেওয়া। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া এক্সক্লুশন। তার আমরা খেয়াল করবো এক্সক্লুশন মানে কি ভাই? এক্সক্লুশন মানে হচ্ছে কোনো কিছুকে আলাদা রেখে দেওয়া, কোনো কিছুকে বাহিরে রেখে দেওয়া। কথা বুঝতে পেরেছি? সেটার হচ্ছে আমরা বলি হচ্ছে এক্সক্লুশন। তারপর বলছে হোয়াট ইজ সাপোজ টু বি গেটওয়ে বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড। খুব সুন্দর একটা কথা বলেছে যে বাচ্চা থেকে বড় হওয়ার জন্য মাঝখানে যে একটা গেটওয়ে আছে, একটা ব্রিজ আছে, একটা সেতু আছে। কথা বুঝতে পেরেছি? গেটওয়ে মানে একটা রাস্তা। এই যে একটা রাস্তা আমাদের বাচ্চা থেকে বড় হওয়ার জন্য, এই মাঝখানের রাস্তাটাকে আমরা কি বলি? এই মাঝখানের রাস্তাটাকে আমরা ফ্যামিলি বলি না, আমরা কি সোসাইটি বলি না, আমরা কি বলি? এই মাঝখানের রাস্তাটাকে আমরা আমরা যে প্যাসেজটা পড়েছি যেটা নিয়ে, সেই জিনিসটা আমরা তাকে অ্যাডোলেসেন্স বলি। কথা বুঝতে পেরেছি? বা বয়ঃসন্ধি কাল বলি। আমরা জানি আমরা বাচ্চা থেকে বড় হওয়ার মাঝখানে যে টাইমটা আমরা কাটাই, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ভাই অ্যাডোলেসেন্স পিরিয়ড। তাহলে আমরা খেয়াল করব যে আমাদের চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের মাঝখানের যে রাস্তাটা, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাডোলেসেন্স। তারপর হচ্ছে the situation of adolescent girls in Bangladesh is characterized by, বলেছে এই যে বাংলাদেশে অ্যাডোলেসেন্স গার্ল, তাদের সিচুয়েশন গার্লটা কিরকম, যেটা আমরা পড়েছি, তাদের সিচুয়েশনটা এখন বাংলাদেশে কিরকম, তাদের অবস্থানটা কিরকম, যেটা আমরা কতক্ষণ আগে পড়ে আসছি যে বাংলাদেশে যে মেয়েদের যে অবস্থা, খেয়াল করব সেই অবস্থাটা খুব বেশি একটা ভালো না। আচ্ছা, বলেছে ইম্পার্শিয়ালিটি অ্যান্ড প্রি এমিনেন্স উইথিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। বলেছে তাদের মধ্যে একটা ইম্পার্শিয়ালিটি হয়, একটা প্রি এমিনেন্স হয় সোসাইটি, ফ্যামিলি এবং সোসাইটিতে। ডিসক্রিপেন্সি অ্যান্ড রেলিগেশন এভরিহোয়ার, মানে যেইখানেই তারা যায় সেইখানে তারা বাতিল হয়ে যায়। তার মানে হচ্ছে খুব বেশি তারা হচ্ছে সুযোগ পায় না। বলেছে ফ্রিডম অফ স্পিচ, তারা কি ফ্রিডম পায় না? বোধেন বি না। তাহলে মানে আমাদের আনসার যেটা আমরা দেখি, impartiality and preeminence within the family and society, discrepancy and relegation everywhere। আমরা যদি অ্যাকচুয়ালি দেখি আনসার এ এবং বি দুইটাই, তারা ফ্যামিলি এবং সোসাইটিতে ইম্পার্শিয়ালিটিরও শিকার হয় এবং তারা ফ্যামিলি এবং সোসাইটিতে রেলিগেশনের শিকার হয়। মানে তারা সবকিছু পায় না, সব অধিকার তারা পায় না। কোনো যে অধিকারগুলো তাদের পাওয়ার কথা, সেই অধিকারগুলো থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করা হয়। তার মানে দুইটা জিনিসই এখানে হচ্ছে সঠিক, এ এবং বি। আচ্ছা, এইবার আমাদের হচ্ছে 5টা কোশ্চেন রয়েছে যেটা আমাদের সিন কম্পারিজন থেকে আসে। এই 5টা কোশ্চেনে হচ্ছে আমরা দেখব যে 5টা কোশ্চেন আসলে কি আছে, এবং এই 5টা কোশ্চেন আমরা একে একে হচ্ছে সলভ করব। তাহলে হচ্ছে আমাদের এই প্যাসেজটার সম্বন্ধে আরো আইডিয়া চলে আসবে। আমরা একটা একটা করে দেখি। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যাডোলেসেন্স। বলেছে তুমি অ্যাডোলেসেন্স মানে কি বুঝো? আমরা একটু আগে পড়ে আসছি, আমি যদি লিখে দিই adolescence is a transitional period খাতার মধ্যে লিখে নিবা, অনেক বেশি কাজে দিবে। হ্যাঁ, খাতার মধ্যে লিখে নিবা, অর্থগুলো অনেক বেশি কাজে লাগবে। আমরা খেয়াল করব যে অ্যাডোলেসেন্স হচ্ছে একটা ট্রানজিশনাল পিরিয়ড বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড, যেটা হচ্ছে আমাদের শৈশবকাল এবং আমাদের বড় হয়ে যাওয়ার মাঝখানে, যেইখানে আমরা হচ্ছে যে পিরিয়ডটা পাই, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড বা বয়ঃসন্ধিকাল। তার মানে অ্যাডোলেসেন্স ইজ আ ট্রানজিশনাল পিরিয়ড বিটুইন চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড।
শৈশবকাল এবং প্রাপ্তবয়স্ক হওয়ার মাঝখানে পিরিয়ডটাকে আমরা বলি হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড। তারপর আমাদের বলেছে হোয়াট ইজ জেন্ডার ডিসপারিটি, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ ইট। বলেছে জেন্ডার ডিসপ্যারিটি কি, খেয়াল করবো। জেন্ডার ডিসপ্যারিটি হচ্ছে gender disparity means creates creating discrimination জেন্ডার ডিসপ্যারিটি মানে হচ্ছে আমরা যখন একটা ডিসক্রিমিনেশন তৈরি করি, একটা বৈষম্য তৈরি করি, কিসের ক্ষেত্রে আমরা তৈরি করি হচ্ছে জেন্ডারের ক্ষেত্রে। আমরা জেন্ডার দেখে যখন যে হচ্ছে কাউকে অসমতা করি বা কাউকে সুযোগটা সমানভাবে না দেই, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে জেন্ডার ডিসপ্যারিটি। বা আমরা অ্যাকর্ডিং টু জেন্ডার বা জেন্ডার দেখে আমরা যখন কারোর প্রতি বৈষম্যমূলক আচরণ করি, এই জিনিসটাকে বলা হয় জেন্ডার ডিসপ্যারিটি। বলছে হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ ইট। আচ্ছা, খেয়াল করবো দ্য মেন consequences of gender disparity is child marriage। এই জেন্ডার ডিসপারিশনের ফলাফলে এই বৈষম্যমূলক জেন্ডার ডিসপ্যারিটির কারণে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি ঘটে সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ। কথা বুঝতে পারছি? অ্যান্ড আদার consequences are domination to every sector। এবং এই জেন্ডার অসমতার কারণে আরো একটা জিনিস ঘটে, প্রত্যেকটা সেক্টরে মেয়েদেরকে ডমিনেট করা হয়, তাদেরকে তাদের প্রপার সুযোগ সুবিধা দেওয়া হয় না, তাদেরকে তাদের যে জিনিসটা পাওয়ার কথা সেইভাবে তাদেরকে দেওয়া হয় না। তারা সব জায়গায় একটা অসমতার, একটা ডমিনেশনের শিকার হয়, একটা আরেকজনের অধীনে তাকে থাকতে হয়। তারা বলেছে which factors are responsible for গার্লস আর্লি ম্যারেজ। বলেছে কোন কারণটা, খেয়াল করব, কোন কারণটার কারণে মেয়েরা সবচেয়ে বেশি এই চাইল্ড ম্যারেজ বা বাল্য বিবাহের শিকার হয়। মেন কারণটা আমি যদি বলি দুইটা কারণ পাই, একটা হচ্ছে ইনইকুয়ালিটি and subordination। অন্যের প্রতি থাকা, inequality and subordination are the subordination in family and society। Inequality and subordination in family and society are the main responsible for girls আর্লি ম্যারেজ। তাহলে মেয়েদের আর্লি ম্যারেজের জন্য
দুইটা মেইন ফ্যাক্টরস বা মেইন দুইটা কারণ হচ্ছে ইনইকুয়ালিটি, অসমতা এবং সাবঅর্ডিনেশন। সাবঅর্ডিনেশন কি? সাবঅর্ডিনেশন হচ্ছে যে পরিবারের অন্য সদস্যদের আন্ডারে থাকা। দেখা গেছে সে চাইলেই নিজের ডিসিশন নিজে নিতে পারে না। এখন সে যদি চাইতো, সে হয়তো লেট ম্যারেজ করতো, সে হয়তো পড়াশোনা করে তারপরে বিয়ে করতো, কিন্তু যেহেতু সে অন্যের অধীনে থাকে ফ্যামিলিতে বা সোসাইটিতে, সেই ক্ষেত্রে তাকে দেখা যাচ্ছে তাদের ডিসিশনকে প্রায়োরিটি দিয়ে তাকে আগে বিয়ে করে ফেলতে হয়। তার মানে ইনইকুয়ালিটি, অসমতা অ্যান্ড সাবঅর্ডিনেশন হচ্ছে মেন দুইটা কারণ তাদের আর্লি ম্যারেজ ও বাল্যবিবাহ হয়ে যাওয়া। বলছে why is adolescence an important period of life? বলেছে কেন অ্যাডোলেসেন্স পিরিয়ডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, খেয়াল করবো। Because this period এই পিরিয়ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই বয়সেই ছেলে বা মেয়েদের ফিউচারটা তৈরি হয়। খেয়াল করব, ফিউচারের যে মূল ভিত্তি, ফিউচারের যে মূল জায়গাটা, এই জায়গাটায় ক্রিয়েট হয় তাদের এই বয়সে। তার মানে এই বয়সে তারা যদি ভালো কিছু করে তাহলে তারা সামনে ভালো কিছু করতে পারবে, এই বয়সে তারা যদি খারাপ দিকে চলে যায় তাহলে তাদের ফিউচারটা ব্যর্থ হয়। তার মানে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন? তার কারণটা হচ্ছে অনেক বেশি আহ আহ কিছু মানে তৈরি হয়, অনেক ফিউচারের সব ভিত্তিটাই ক্রিয়েট হয়ে হচ্ছে তাদের এই পিরিয়ডে। বলছে হাউ ডু ওয়েলথ অ্যান্ড এডুকেশন ইনফ্লুয়েন্স এ গার্লস ম্যারেজ? Wealth and education influence girls' marriage because educated girls become aware of their health। বলেছে এডুকেশন যারা শিখে বা এডুকেটেড মেয়েরা, তারা তাদের হেলথ সম্বন্ধে অ্যাওয়ার অফ হয়ে যায়, সচেতন হয়ে যায়। Because of this, they don't get married early। এই কারণে তারা হচ্ছে আর্লি বিয়ে করে না। Another thing is wealthy family don't think their daughters as burden।
so they don't create pressure for ম্যারেজ। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে এডুকেটেড মেয়েরা অনেক বেশি সচেতন হয়ে যায় তাদের হেলথের ব্যাপারে, এই জন্য তারা বাল্যবিবাহ থেকে দূরে থাকে, তারা বাল্যবিবাহ করে না। সেকেন্ড হচ্ছে ওয়েলথি ফ্যামিলিরা তারা তাদের মেয়েদেরকে বার্ডেন মনে করে না, এই জন্য তারা তাদের মেয়েদেরকে বিয়ের জন্য প্রেশারাইজও করে না। সো এই কারণে গার্লস ম্যারেজ এবং ওয়েলথি এবং এডুকেশন এই দুইটা জিনিস মেয়েদের ম্যারেজকে ইনফ্লুয়েন্স করে, এবং যেটা আমরা প্যাসেজে পড়েছি এই দুইটা ফ্যামিলিতে যারা হচ্ছে এডুকেটেড এবং যারা হচ্ছে ওয়েলথি, এই দুইটা ফ্যামিলিতে বেসিক্যালি মেয়েদের বিয়েটা হচ্ছে পরে হয়, মানে একটু লেট হয়, বাল্যবিবাহটা সচরাচর হয় না। তার হচ্ছে রিড দ্য অ্যাবভ প্যাসেজ, আমরা যে প্যাসেজটা পড়েছি এই প্যাসেজটা থেকে আমাদের হচ্ছে অ্যাডোলেসেন্স মেয়েদের হচ্ছে যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা থেকে আমরা একটা ফ্লোচার্ট ক্রিয়েট করবো। খেয়াল করবো, একটা ফ্লোচার্ট ক্রিয়েট করতে বলেছে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডের মেয়েদের সিচুয়েশন নিয়ে, সঙ্গে সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্ল ইন বাংলাদেশ, বাংলাদেশের মেয়েদের যে অবস্থা সেই অবস্থা নিয়ে আমরা একটা ফ্লোচার্ট মেড করবো। খেয়াল করবো, ফ্লোচার্টের প্রথমটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে। খেয়াল করবো, আমরা জানি ফ্লোচার্টের প্রথমটা আমাদের দিয়ে দেওয়া থাকে, বাকিগুলো আমাদের পূরণ করতে হবে। এবং প্রথম ইনফরমেশনটা আমাদের দেওয়া আছে গেটিং ডমিনেটেড। খেয়াল করবো, প্রথম ইনফরমেশনটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে, এই জন্য আমরা চেষ্টা করব বাকি যে ইনফরমেশন গুলো আছে আমাদের সব ইনফরমেশন গুলা যেন আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিতে পারি। খেয়াল করব, গেটিং ডমিনেটেড আমরা একটা প্রথম ইনফরমেশন পাইলাম যে বাংলাদেশের মেয়েরা ডমিনেটেড হয়। খেয়াল করব, আচ্ছা, যে তারা অনেক বেশি ডমিনেটেড হয়, এটা ট্রু। তারা সোসাইটিতে হোক, তারা ফ্যামিলিতে হোক, হচ্ছে তারা এই অনেক বেশি হচ্ছে ডমিনেটেড হয় অন্যদের দ্বারা। আমি যদি বলি সেকেন্ড একটা ইনফরমেশন আমরা পাই, ইনভলভিং ইন আর্লি ম্যারেজ বা বাল্য বিবাহ, তাদের হচ্ছে বাল্য বিবাহ হয়ে যায়, খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। তার মানে আমরা সেকেন্ড আরেকটা ইনফরমেশন পাইলাম যে ইনভলভিং ইন আর্লি ম্যারেজ বা অল্প বয়সে তাদের কি হয়ে যায়, অল্প বয়সে তাদের বিয়ে হয়ে যায়। তাহলে আমরা আরো ইনফরমেশন কি পাইতে পারি, আমরা এই আরো ইনফরমেশন পাইতে পারি tolerating violence, তাদেরকে হচ্ছে বিভিন্ন ভায়োলেন্স এবং সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হইতে হয়। তাহলে আমরা খেয়াল করবো তিনটা ইনফরমেশন আমরা অলরেডি পেয়েছি। প্রথমে একটা দেওয়াই ছিল যে গেটিং ডমিনেটেড, সেকেন্ড হচ্ছে ইনভলভিং ইন আর্লি ম্যারেজ, তারপর আমরা পেলাম টলারেটিং ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, তারা হচ্ছে অনেক বেশি হচ্ছে ভায়োলেন্সের শিকার হয় এবং সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়। আমরা জানি আমাদের 5টা বক্স ফিল আপ করতে হয়, তো 2টি ইনফরমেশন আমরা পেয়েছি, আরো 3টি ইনফরমেশন আমাদের লাগবে। আরো কি কি হয় বাংলাদেশের মেয়েরা বা আচ্ছা আরো কি কি হয়, আমরা যদি দেখি, আমরা যদি প্যাসেজটা পর্যালোচনা করি, আমরা হচ্ছে আরো অনেক বেশি অনেক ইনফরমেশনই বাংলাদেশের ট্রানজিশনাল পিরিয়ডে মেয়েদের ক্ষেত্রে দেখতে পাই। যে তারা একটা তো আমরা পাইলাম হচ্ছে তারা খুব আর্লি বিয়ে হয়ে যায়, সেকেন্ড তারা পাইলাম হচ্ছে তারা হচ্ছে কি হয়ে যায়, তারা হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়। আমি আর একটা ইনফরমেশন আমরা যদি পাই, becoming mother so quickly, আমরা খুব একটা ইনফরমেশন পেয়েছিলাম যে তাদের বিয়ে হয়ে যায় খুব অল্প বয়স, খুবই অল্প বয়সে যে, এবং তারা খুব বাংলাদেশের কত পার্সেন্ট আমরা পেয়েছিলাম, প্রায় 60% মেয়ে মা হয়ে যায় 19 বছর বয়স হইতে হইতে। তার মানে খুব আর্লি বা খুব কুইকলি তারা হচ্ছে মা হয়ে যায়, বিকামিং মাদার সো কুইকলি, তারা খুব ফাস্ট বা তারা খুব কুইকলি তারা কি হয়ে যায়, মা হয়ে যায়। খেয়াল করো, আমরা প্রত্যেকটা ইনফরমেশন শুরু করতেছি ভার্ব প্লাস আইএনজি দিয়ে। এটা হচ্ছে ফ্লোচার্টের নিয়ম, যে যখনই আমরা হচ্ছে একটা ইনফরমেশন ভার্ব প্লাস আইএনজি দিয়ে পাবো, আমরা বাকি ইনফরমেশন গুলো হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিয়েই করার চেষ্টা করব। খেয়াল করব, তারপরে আমরা যদি দেখতে পাই
ফেস্ট হেলথ educational and health educational and economic inequality। তোমরা চেষ্টা করবা যে বক্সের বাইরে যেন লেখা না যায়। আমার এখানে জায়গা ছিল না, তাই আমি একটু বক্সের বাইরে নিয়েছি, কারণ এই পাশে লিখলে বক্সের বাইরে যাইতো না। তোমরা বক্সের বাইরে লিখবা না, কারণ বক্সের বাইরে লিখলে কিন্তু মার্কস পাবা না। খেয়াল রাখতে হবে, অবশ্যই লেখাটা বক্সের ভেতরে থাকতে হবে। হ্যাভিং ফেসড হেলথ এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইনইকুয়ালিটি, তারা অনেক বেশি হচ্ছে হেলথ এডুকেশনাল এবং ইকোনমিক ইনইকুয়ালিটিটা ফেস করে, অনেক বেশি অসমতাটা ফেস করে, যার জন্য তাদের সারা বছরই হচ্ছে কি হইতে বা সারা জীবন তাদেরকে ভুক্তভোগী হইতে হয়। খেয়াল করব। আচ্ছা, leading her full life in subordination, তাকে পুরাটা জীবন কাটাইতে হয় অন্যের অধীনে। আমরা যদি লক্ষ্য করি, ফুল লাইফটাই তাকে কাটাইতে হয় অন্যের অধীনে। তার মানে সে নিজের আসলে নিজের বলে কিছু থাকে না। তাকে কখনো বাবার কথা, কখনো ভাইয়ের কথা, কখনো হাজবেন্ডের কথা, কখনো ছেলের কথা মেনে চলতে হয়। তার মানে তাকে সে কখনোই নিজের মতো করে থাকতে পারে না। ম্যাক্সিমাম মেয়েদের লাইফটা হচ্ছে কেটে যায় হচ্ছে সাবঅর্ডিনেশন থেকে, মানে অন্যের অধীনে থেকে তাকে হচ্ছে ফুল লাইফটা কাটাই ফেলতে হয়। তাহলে খেয়াল করো, প্রত্যেকটা জিনিস আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করেছি। প্রত্যেকটা জিনিস আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করেছি। আমরা কোনো ফুল স্টপ দেইনি, আমরা কোনো ধরনের পুরো বাক্য লিখি না। এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট মানে হচ্ছে যেভাবে দেওয়া থাকবে আমাদের ঠিক সেইভাবে আমরা দেওয়ার চেষ্টা করবো। প্রথম বক্সকে ফলো করে কোনো ফুল স্টপ দিব না, ভার্ব দিব না, তারপর হচ্ছে ফুল সেন্টেন্স লিখতে পারবো না, এবং চেষ্টা করবো বক্সের মধ্যে রাখার জন্য, বক্সের বাইরে দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছি? এই ছিল আমাদের ফ্লোচার্ট। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের 25 ব্যাচের জন্য আজকে আমরা একটা টেস্ট পেপার সলভ করেছি। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের এইরকম টেস্ট পেপার সলভ ক্লাস চলতে থাকবে। তোমরা ততদিন পর্যন্ত আমাদের সাথে কানেক্টেড থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।